প্রিয় ছাত্ররা, শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ক্লাসের সাথেই আছো। আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম এবং ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলেছি। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলোর মধ্যে যেটা আমরা কন্টিনিউ করছিলাম, যে অভিকর্ষজ ত্বরণ স্মল জি, সেই জি এর পরিবর্তন নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি কিছু টপিক। জি এর পরিবর্তন, যদি আগের জিনিসগুলো একটু মনে করার চেষ্টা করি, জি এর পরিবর্তন আমরা দেখেছিলাম তিনটি কারণে হয়। সেটি ছিল প্রথমত উচ্চতার ক্রিয়া, যে জিনিসটা আমরা পুরোটাই ডিসকাস করেছি, অর্থাৎ উচ্চতার পরিবর্তনে জি এর পরিবর্তন কিভাবে হয়, উচ্চতার ক্রিয়া। তারপরে সেকেন্ড যেটা ছিল, 2 নম্বরটা ছিল অক্ষাংশ ক্রিয়া বা আকৃতি। পৃথিবীর বিভিন্ন স্থানের আকৃতি বিভিন্ন রকম হয়, অর্থাৎ পুরো সম্পূর্ণ গোলাকার নয় পৃথিবী, তো বিভিন্ন জায়গার ব্যাসার্ধ বিভিন্ন রকম হয়, সেটাকে অক্ষাংশ ক্রিয়া বা আকৃতির বলা হয়। আকৃতির জনিত কারণে জি এর মান পরিবর্তন হয়, সেটা আমরা আজকের ক্লাসে দেখবো। আর থার্ড যেটা, সেটা হচ্ছে আহ্নিক গতিক্রিয়া। পৃথিবী যে নিজ অক্ষের চারদিকে আবর্তন, সেই কারণে জি এর যে ভেরিয়েশন, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর পরিবর্তনটা, সেটাকে আহ্নিক গতিক্রিয়া বলা হচ্ছে। তো উচ্চতার ক্রিয়া ব্যাপারটা আমরা পুরোটাই দেখেছি। পৃথিবীর যে পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, সেখান থেকে যত উপরের দিকে যাওয়া যায় জি এর মান হ্রাস পায়, এবং পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যত আমরা যেতে থাকি জি এর মান সেখানেও হ্রাস পায়। তো উচ্চতার ক্রিয়া আমরা দেখেছি তিনটা টার্ম: পৃষ্ঠে, পৃথিবী থেকে এই উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই গভীরতায় জি এর মানের পরিবর্তন। তো আজকের ক্লাসে যেটা দেখবো, প্রথমে অক্ষাংশ ক্রিয়াটা আমরা একটু দেখি, যে অক্ষাংশ ক্রিয়া কিরকম। আমরা জানি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, কিছুটা কমলা লেবু শেপ বলা হয়, অথবা যে পৃথিবীর দুই পাশটা একটু চাপা বলা হয়, যে কারণে এটা সম্পূর্ণ বৃত্তাকার নয়। তো পৃথিবীর একেবারে মাঝ বরাবর যে রেখাটা বিবেচনা করা হয় তাকে বিষুব রেখা বা নিরক্ষর রেখা বলা হয়, আর দুই প্রান্তকে আমরা জানি যে মেরু বলা হয়। মাঝখানটা হচ্ছে নিরক্ষর রেখা বা বিষুব রেখা, আর দুই প্রান্তে মেরু। তো এই ক্ষেত্রে আমি যদি কনসিডার করি ব্যাসার্ধ, পৃথিবীর অক্ষের চারদিকে বিবেচনা করি বা যে কোনো হিসেবে বিবেচনা করি, সর্বোচ্চ ব্যাসার্ধটা কিন্তু আমরা পাই নিরক্ষ অঞ্চলে বা বিষুবীয় অঞ্চলে। যেহেতু এই জায়গাটা সবচেয়ে বেশি স্ফীত, তো এই জায়গার ব্যাসার্ধ হয় সবচেয়ে বেশি। এবং যত মেরুর দিকে যাই, এখানে যদি আমি একটা বৃত্ত কনসিডার করি, এখানকার একেবারে মেরুতে, আর এই নিরক্ষরেখা একটা সার্কেল কনসিডার করি, দেখা যাবে যে মেরুর যে সার্কেল, তার ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে কম। যেহেতু ব্যাস কম, তাই ব্যাসার্ধ কম। আর নিরক্ষরেখার সার্কেলের ব্যাস সবচেয়ে বেশি বলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি। তো মেরু ব্যাসার্ধ চেয়ে নিরক্ষরেখার ব্যাসার্ধ দেখা যায় যে প্রায় 22 কিলোমিটার বেশি। অর্থাৎ মেরুতে আমি একটা যদি বৃত্ত কনসিডার করি, তার জন্য যে ব্যাসার্ধ পাবো, নিরক্ষরেখা একটা বৃত্ত কনসিডার করলে তার ব্যাসার্ধ হবে মেরুর ব্যাসার্ধের চেয়ে 22 কিলোমিটার বেশি। তো আমরা জি এর যে ইকুয়েশন পড়েছিলাম, জি সমান জিএম বাই আর স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ এখানে আর, তো আর এর মান যত কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক এটা, আর এর মান যত কমবে জি এর মান তত বেশি হবে। তো মেরুতে যেহেতু জি আর এর মান কম সবচেয়ে, তার মানে মেরুতে জি এর মান সবচেয়ে বেশি, মেরুতে জি হবে সবচেয়ে বেশি। আর বিষুবীয় অঞ্চল বা নিরক্ষরেখায়, বিষুবরেখা বা নিরক্ষরেখা, সেখানে জি এর মান মেরুর চেয়ে কম হবে। ঠিক আছে, মেরু থেকে যত বিষুবরেখার দিকে যেতে থাকবো, ব্যাসার্ধের মান আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেখানে জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে। অথবা যদি উল্টা করে বলি, নিরক্ষরেখা জি এর মান সর্বনিম্ন, সেখান থেকে যত মেরুর দিকে যাব তত জি এর মান বাড়তে থাকবে। ঠিক আছে, তো
এইটা হলো অক্ষাংশ ক্রিয়া, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে ব্যাসার্ধ, সেই কারণে এই ভ্যারিয়েশনটা হচ্ছে বলে এটাকে অক্ষাংশ ক্রিয়া বা আকৃতি ক্রিয়া বলা হচ্ছে। থার্ড যে টার্মটা আমরা অক্ষাংশ ক্রিয়া জানলাম, আর আহ্নিক গতি ক্রিয়া, এইটা একটু জটিল টার্ম, একটু ভালো করে খেয়াল করবে তোমরা। আহ্নিক গতি ক্রিয়া বলতে, আহ্নিক গতি বলতে আমরা জানি সবাই যে পৃথিবী, যদি এটা আর্থ কনসিডার করি, নিজ অক্ষ, এটা যদি নর্থ সাউথ বরাবর একটা অক্ষ বিবেচনা করি, এই নিজ অক্ষের চারদিকে পৃথিবী ঘুরতে পারে, পৃথিবী ঘূর্ণন হয়। সূর্যের চারদিকে যেমন ঘুরে, পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরে। সেই হিসেবে পৃথিবীর উপরস্থ সব অবজেক্ট কিন্তু ঘূর্ণনরত অবস্থায় রয়েছে, যার যার জায়গায় দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা মুভেবল বা ঘূর্ণনরত অবস্থায় রয়েছে, কারণ পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে। ঠিক আছে, তো এই ঘোরার ক্ষেত্রে যখন আমি যে কোনো একটা, যদি আর্থ সম্পূর্ণ গোলাকারও যদি হতো, তারপরও কিন্তু এই ঘূর্ণনের কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন রকম হয়। এখন যখন এটা যদি সেন্টার পয়েন্ট হয়, সেন্টার পয়েন্টে থাকা বা সেন্টার পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকা একটা বস্তু যেরকম ঘুরতে থাকবে, অন্য যে কোনো পয়েন্টে, ধরলাম এইখানে একটা পয়েন্টে, এই বিন্দুতে একটা বস্তু যদি থাকে, সেও কিন্তু এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো এই অক্ষকে কেন্দ্র করে, অর্থাৎ নর্থ সাউথ এই অক্ষটাকে কেন্দ্র করে এই বস্তুটাও একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এই অবস্থানে থাকা বস্তুটা। তো যখন বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরে, সেক্ষেত্রে আমরা ফোর্থ চ্যাপ্টারে পড়েছিলাম কেন্দ্রমুখী বল, যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের অভিমুখে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। তো এক্ষেত্রে কেন্দ্রমুখী বল যদি আমরা ধরি, ক্রিয়া করছে ধরো টি পরিমাণ, স্মল টি ধরছি কেন্দ্রমুখী বল, তাহলে আমরা এটাও পড়েছি যে কেন্দ্রমুখী বলের আকর্ষণে তো ওই বস্তুটা পৃথিবী যার চারদিকে ঘুরছে তার দিকে চলে যাওয়ার কথা, যেহেতু কেন্দ্রমুখী বল এখানে, কিন্তু বস্তুটা তার জায়গায় থাকে কেন, তার জায়গায় থেকে ঘুরতে থাকে কেন? যে পরিমাণ কেন্দ্রমুখী বল ক্রিয়াশীল হয়, ঠিক তার সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে বলেই এখানে কি হয়, বস্তুটা তার অবস্থান থেকে ওই কেন্দ্রের দিকে ছিটকে যায় না, ছুটে যায় না। তো তাহলে কেন্দ্রমুখী বল টি তার সমান পরিমাণ বা বিপরীতমুখী একটা বল, সমান পরিমাণ কিন্তু বিপরীতমুখী একটা বল টি প্রাইম ধরলাম, এই বরাবর ক্রিয়া করছে। এইখানে সি ধরি, এই বিন্দুটাকে সি ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম এই বিন্দুতে কেন্দ্র বিমুখী একটা বল পেলাম টি প্রাইম। এখন যদি এই কেন্দ্র বিমুখী বল আমরা নির্ণয় করতে চাই, এই বিন্দুতে কেন্দ্র বিমুখী বল টি প্রাইম, আমরা জানি কেন্দ্র বিমুখী বলের ইকুয়েশন হলো mv²/r। তাহলে কেন্দ্র বিমুখী বল যেহেতু সমান পরিমাণ বল, তার ইকুয়েশনও হবে mv²/r। ঠিক আছে, mv²/r, এটা যেরকম কেন্দ্রমুখী বল যা হয়, কেন্দ্র বিমুখী বলের মানও তাই হয়। তো ভি সমান আবার আমরা জানি ওমেগা আর, সেই হিসেবে আমরা এটাকে লিখতে পারি m ω²r। যেহেতু এখানে ভি সমান ওমেগা আর, এটা বসালে এটা দাঁড়ায় m ω²r, কেন্দ্র বিমুখী বা বলের সমান। ঠিক আছে, এখন পৃথিবী, যে কোনো অবজেক্টকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কিন্তু একটা বলে আকর্ষণ করে। এই অবস্থানে থাকা বস্তুটা, ধরলাম যে বস্তুটার ভর যদি m কেজি হয়, এই m ভরের বস্তুটাকে কিন্তু পৃথিবীর যে কেন্দ্র, আমি এই বস্তুটার যে বৃত্তাকার পথে ঘুরছে তার কেন্দ্র না, পৃথিবীর যে কেন্দ্র, সেদিকে কিন্তু এই বস্তুটাকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করছে, সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। এক্ষেত্রে এই মহাকর্ষ বল, তার মানটা যদি ধরি এফ পরিমাণ, এফ সমান আমরা বলতে পারি gmm/r²। যেহেতু স্মল এম ভরের বস্তুকে সেটা একটা নির্দিষ্ট পৃথিবীর যে ভর এম যদি ধরি, আর এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ
এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এটাকে স্মল আর না ধরে আমরা ক্যাপিটাল আর ধরতে পারি, GMM/r²। ঠিক আছে, এটা আমরা পেলাম। তো এখন এই যে মহাকর্ষ বল, এইটার ডিরেকশন কেন্দ্রের অভিমুখে, আর এই m ভরের বস্তুটি পৃথিবীর কেন্দ্র থেকে যদি বিবেচনা করে একটা নির্দিষ্ট অক্ষাংশে কিন্তু অবস্থান করছে। বিষুবরেখা বরাবর একটা রেখা যদি কল্পনা করা হয়, তাহলে m ভরের বস্তুটা একটা নির্দিষ্ট অক্ষাংশে অবস্থান করছে। অক্ষাংশ বলতে এখানে কত কোণে অবস্থান করছে, তো সেই কোণটাকে আমরা ল্যামডা যদি ধরতে পারি, এই কোণটাকে ধরলাম ল্যামডা পরিমাণ। আমি যদি ডায়াগ্রামটা একটু বড় করে আঁকার চেষ্টা করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আগের টার্মগুলো আমরা দেখলাম যে এ বিন্দুতে m ভরের একটা বস্তুর উপর কেন্দ্রবিমুখী বল আমরা পেলাম T', আর পৃথিবীর কেন্দ্র যদি হয় ও বিন্দুতে, এখান থেকে ও বিন্দুর দিকে একটা মহাকর্ষ বল কাজ করছে, সেটা আমরা পেয়েছি F, একটু আগে দেখিয়েছি তোমাদের F। আর এক্ষেত্রে বিষুবরেখা আর তার সঙ্গে হিসেব করলে বস্তুটি এ বিন্দুতে যে বস্তুটি রয়েছে সে একটা নির্দিষ্ট কোণে অবস্থান করছে, অক্ষাংশে অবস্থান করছে, সেটাকে বলছি ল্যামডা পরিমাণ। তো এই ল্যামডা পরিমাণ কোণে অবস্থান করছে যখন, তখন আমি যদি এই যে কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করছে সেই বলটার অভিমুখ একটু প্রসারিত করি, তাহলে আমরা যে এ বিন্দুতে T' একটা অপকেন্দ্র বল বা কেন্দ্র বিমুখী বল পেয়েছিলাম, তাকে যদি উপাংশ হিসেবে ভাগ করি, এখানকার কোণটা যদি ল্যামডা হয়, তাহলে এই বিন্দুতে যে কোণটা ফর্ম হচ্ছে, যেহেতু অনুরূপ কোণ, এটাও কিন্তু হবে ল্যামডা পরিমাণ। তো তাহলে এই বরাবর, অর্থাৎ এ থেকে আমি যদি এটা ফর এক্সাম্পল ডি বিবেচনা করি, এ ডি বরাবর কেন্দ্র বিমুখী বল এই যে T', তার যে উপাংশটা পাবো সেটা হবে T' cos ল্যামডা। T' cos ল্যামডা, যেহেতু ল্যামডা কোণে ক্রিয়া করছে বা ল্যামডা অক্ষাংশে ক্রিয়া করছে, T' বলটাকে আমরা এডি বরাবর যে অক্ষাংশ পাই, যদি অক্ষাংশ হিসেবে ডিভাইড করি বা উপাংশ হিসেবে ডিভাইড করি, সেটা হবে T' cos ল্যামডা। তাহলে এখন এই যে এ বিন্দুতে আমরা দুইটা বিপরীতমুখী বল পাচ্ছি, একটা হচ্ছে কেন্দ্রের দিকে বস্তুটিকে যেই বলে পৃথিবী আকর্ষণ করছে সেই মহাকর্ষ বলের অভিমুখ হচ্ছে কেন্দ্রের দিকে, ঠিক এই বিন্দু বরাবর আরেকটা আমরা কেন্দ্র বিমুখী বল T', তার একটা উপাংশ পেলাম T' cos ল্যামডা, সেটা কাজ করছে এই বিন্দু থেকে বহির্মুখে। তাহলে এই বিন্দুতে আমি যদি লব্ধি বল নির্ণয় করতে চাই, এই বিন্দুতে মোট বল বা লব্ধি বল যদি নির্ণয় করতে চাই, তার ইকুয়েশনটা কি দাঁড়াবে? ধরলাম যেহেতু ল্যামডা অক্ষাংশে অবস্থিত এই বিন্দুর বস্তুটা, লব্ধি বলটা ধরলাম F ল্যামডা পরিমাণ। তাহলে কি দাঁড়াচ্ছে? F বল এক কেন্দ্র অভিমুখে কাজ করছে, আর T' cos ল্যামডা বলটা কেন্দ্রের বিপরীত দিকে কাজ করছে, তাহলে দুইটা মাইনাস হবে T' cos ল্যামডা। ঠিক আছে, একটু আগে আমরা T' একটা মান লিখেছিলাম m⍵², আর তাহলে সেটা যদি বসাই এবং F এর মান বসাই, তাহলে দাঁড়ায় GMM/r² মাইনাস T' এর পরিবর্তে m⍵² আর cos ল্যামডা আমরা বসাতে পারি। ঠিক আছে, এটা আমরা বসালাম। এখন যদি আমরা মান বসে cos ল্যামডার মান বসাতে চাই, যে cos ল্যামডা সমান কি হয়, সেই মানটা যদি বসাতে চাই, অর্থাৎ এক্ষেত্রে স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে একটা রিলেশন করতে হবে, কারণ দুইটা আর একই ইকুয়েশন আমরা রাখতে পারবো না, যে কোনো একটা আর হিসেব করতে হবে। তো স্মল আর ক্যাপিটাল আর কে যদি আমরা হিসেব করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা একটু যদি খেয়াল করি, এইখানে যে কোণটা ফর্ম হয়েছিল ঠিক এই বিন্দুতে, এটি একটি সমকোণ। ঠিক আছে, আবার এই কোণটা হচ্ছে আমার ল্যামডা পরিমাণ। এই কোণটা ল্যামডা যদি হয়, এর বিপরীত কোণ এখানে যে কোণটা ফর্ম হবে তার মানও কিন্তু ল্যামডা হবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি cos ল্যামডা সমান
এই ছোট্ট ইকুয়েশনে আমরা কজ ল্যামডা সমান লিখতে পারি, যেহেতু লম্ব কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমির মানটা আমরা এখানে এটা হচ্ছে ব্যাসার্ধটা কত স্মল আর ধরেছিলাম, যেহেতু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আর ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এটা, যেটা কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব, দ্যাট মিনস এটা পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ কিন্তু সমান নয়, এক্ষেত্রে এই ব্যাসার্ধ ছিল এই বিন্দুতে অ্যামভরের বস্তুটি এই যে অক্ষটা রয়েছে এনএস অক্ষ, তাকে বিবেচনা করে এই ছোট্ট একটা বৃত্তাকার পথে ঘুরছে। বাট এই বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে যখন ব্যাসার্ধ কনসিডার করছি এ থেকে ও পর্যন্ত, এক্ষেত্রে এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, তো সেক্ষেত্রে লিখতে পারি ভূমি বাই অতিভুজ হিসেবে আর বাই আর, দ্যাট মিনস স্মল আর সমান লেখা যায় আর কজ ল্যামডা। তো আমরা এটা লেখার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য হলো আমরা একটা আর হিসেব করব, আইদার স্মল আর অর ক্যাপিটাল আর হিসেবে। সো আমরা যদি এখন লিখি এটা GMM বাই আর স্কোয়ার, এর পরিবর্তে কিন্তু আমরা GM বাই আর স্কোয়ার এইটুকুর মান জানি স্মল জি, আমরা জি এর ইকুয়েশন পড়েছি, জি সমান GM বাই আর স্কোয়ার, স্মল জি এর ইকুয়েশন। তো এই হিসেবে এটাকে mg লিখতে পারি মাইনাস এখানে m ওমেগা স্কোয়ার আর এর পরিবর্তে আমরা এই ইকুয়েশনটা লিখব আর এখানে একটা কজ ল্যামডা ছিল, এখানে আরেকটা কজ ল্যামডা পাচ্ছি, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কজ স্কোয়ার ল্যামডা। যদি আর এর মান বসাই এখান থেকে আর কজ ল্যামডা বসে, এটা হয়ে যাচ্ছে আর কজ স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, তো এখানে এবার কি করতে পারি, আমরা এফ ল্যামডাটাকেও কিন্তু আমরা যেহেতু জানি এফ সমান এম জি, এটাকে লিখতে পারি এম ইন্টু জি ল্যামডা, কারণ ওই এম ভরের বস্তুটির জন্যই আমরা লব্ধি বল বের করছি। তাহলে এম জি ল্যামডা লেখা যায়, যেহেতু ল্যামডা অক্ষাংশ, ল্যামডা কিন্তু এখানে অক্ষাংশের হিসেবটার জন্য বলা হচ্ছে, জি প্রাইম দিতে পারো, জি ল্যামডা দিতে পারো, আমি ল্যামডা দিয়ে লিখলাম। তাহলে এখানে দুই পাশ থেকে আমার এমটা যদি কমন নেই, এম চলে যায়, স্মল এমটা থাকে কি জি ল্যামডা সমান সমান জি মাইনাস এম, তো চলে গেল মাইনাস এম বাদ গেলে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা থাকলো। এই ইকুয়েশনটা আমরা পেলাম। এখান থেকে যদি জি কমন নেওয়া হয় তাহলে সেই হিসেবে লেখা যায় জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই জি। আমরা এই ফর্মেটে রাখি ইকুয়েশনটা। তাহলে ল্যামডা অক্ষাংশে, ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জন্য আমরা জি এর যে ভ্যালু পেলাম সেটা জি ল্যামডা ধরলাম, যেহেতু ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আমরা জি এর মান বের করছি এই অক্ষাংশের জন্য। এরকম যদি অক্ষাংশের মান পরিবর্তন করে যে কোনো মান পাই আমরা, তার জন্য জি এর মান আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এটা যদি আমরা বুঝে থাকি, এখন তোমার যদি বলা হয় যে নিরক্ষরেখায় জি এর মান কত, সেটা এই হিসেবে আমরা যদিও অক্ষাংশ ক্রিয়া থেকে জেনেছি নিরক্ষরেখায় জি এর মান কিরকম হয়, বিষুব রেখায় বা নিরক্ষরেখা এবং মেরুতে জি এর মান কিরকম হয়। এখন যদি এই ইকুয়েশন দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে আসলেই নিরক্ষরেখায় জি এর মান বেশি হয় না কম হয়, মেরুতে কিরকম হয়। এখন যদি ধরো নিরক্ষরেখার কথা বলি, নিরক্ষরেখা মানে এই রেখা, নিরক্ষরেখা বা বিষুব রেখা, এই রেখা থেকে উপরে বা নিচের দিকে গেলে আমার ল্যামডা কোনটা তৈরি হচ্ছে, কিন্তু এই রেখা বরাবরই যদি আমি জি এর মান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে ল্যামডা সমান আমরা পাচ্ছি 0। যদি ল্যামডা সমান 0 হয় তাহলে কিন্তু এখানে কজ 0 আমরা মান বসাবো, সেক্ষেত্রে জি এর মানটা হবে ল্যামডা সমান যেহেতু 0 হলো, জি এর মানটা আমরা জি ল্যামডা সমান 0 যদি ধরি নিরক্ষরেখায়, এক্ষেত্রে এটা দ্বারা জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ কজ 0 সমান 1, সেক্ষেত্রে কজ স্কোয়ার ল্যামডা সমান হয়ে যাবে 1, থাকবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এটা আমরা পেলাম নিরক্ষরেখাতে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যা অভিকর্ষজ ত্বরণ পাবো তার থেকে
কিছু একটা বাদ দিলে এখানে ওমেগা হচ্ছে পৃথিবী যে গতিতে ঘুরছে সে কৌণিক বেগ, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে কৌণিক বেগ, আর আর পৃথিবীর ব্যাসার্ধ। তো ডেফিনেটলি এই মানটা জি এর চেয়ে ছোট হবে, কারণ জি এর মান থেকে কিছুটা আমি বাদ দিচ্ছি। তাহলে অভিকর্ষজ ত্বরণ পৃষ্ঠে যা তার চেয়ে এটা আমরা কোথায় হিসেব করেছিলাম? নিরক্ষরেখাতে, নিরক্ষরেখা বা বিষুব রেখাতে জি এর মান। তাহলে জি এর মান অবশ্যই পৃথিবীর পৃষ্ঠের জি এর মানের চেয়ে কম হবে। যখন ম্যাথ আসবে তখন এই ইকুয়েশনগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর যদি ধরি যে না, নিরক্ষরেখায় নয়, মেরুতে গিয়ে জি এর মান আমি হিসেব করব, একেবারে মেরুতে। তো মেরুতে গেলে মেরুবিন্দু আর এই যে নিরক্ষরেখা তার মধ্যে আমি যদি কোণ হিসেব করি, তাহলে এই ক্ষেত্রে কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো মেরুতে গেলে ল্যামডা সমান দাঁড়াবে 90 ডিগ্রি। অন দ্যাট কেস জি সমান কি দাঁড়াবে? ল্যামডা সমান যেহেতু 90 ডিগ্রি, তাহলে জি সমান কি দাঁড়াবে এখানে, অর্থাৎ এই ইকুয়েশনে cos 90 যদি বসাই, এই পুরো টার্মটা ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা পুরো টার্মটাই 0 হয়ে যাবে। তাহলে জি সমান দাঁড়াবে, জি ল্যামডা সমান দাঁড়াবে জি। অর্থাৎ এটা কার জন্য পাচ্ছি? মেরুর জন্য। মেরুতে গিয়ে আমরা জি এর মানটা পাচ্ছি পৃষ্ঠে জি এর মান যেটা তার সমান, অর্থাৎ সর্বোচ্চ মানটাই পাবো। তো এভাবেও আমরা প্রমাণ করতে পারি। এভাবে যে কোনো অক্ষরেখার জন্য, যে কোনো অক্ষাংশের জন্য আমরা জি এর মান হিসেব করতে পারি কত হতে পারে, কৌণিক বেগ জানা থাকলে। আর ব্যাসার্ধের মান তো পৃথিবীর ব্যাসার্ধের মান আমাদের জানাই আছে, সেই অক্ষাংশের মান যদি আমি জানি সেক্ষেত্রে আমরা বের করতে পারবো যে কোনো অক্ষাংশে। ধরো 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত তোমাকে নির্ণয় করতে বলা হলে, তাহলে ল্যামডা সমান 45 বসিয়ে আমরা জি এর মানটা সেখান থেকে বের করতে পারবো। এরকম যে কোনো অক্ষাংশের জন্য জি এর মান বের করা সম্ভব। তাহলে আলটিমেটলি জি এর ভ্যারিয়েশনে আমরা যে বিষয়গুলো জানলাম, উচ্চতার ক্রিয়া একটা ফ্যাক্ট, যে উচ্চতার পরিবর্তনে জি এর মান পরিবর্তন হয়, সেটা গত ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছি। আজকে আলোচনা করলাম অক্ষাংশ ক্রিয়া। অক্ষাংশের কারণে পৃথিবীর যে বিষুবরেখা সেখানে জি এর মান সবচেয়ে কম হয়, কারণ ব্যাসার্ধ সবচেয়ে বেশি হয় সেখানে। আর মেরুতে জি এর মান সবচেয়ে বেশি হয়, কারণ সেখানে ব্যাসার্ধ কম সবচেয়ে। তারপরে যেটা জানলাম, আহ্নিক গতিক্রিয়া, পৃথিবীর আহ্নিক গতিক্রিয়ার কারণে এখানে আবার জিনিসটা একটু জটিল বলেছিলাম, আবার আমি একটু মনে করিয়ে দিতে চাই যে কোনো বিন্দুতে যখন একটা বস্তু পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘুরে, এই ঘূর্ণনের জন্য এক্ষেত্রে একটা কেন্দ্র বিমুখী বল পাই। সেই কেন্দ্র বিমুখী বলের একটা উপাংশ আমরা নির্ণয় করেছিলাম, সেটা আর পৃথিবী ওই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের মান পেয়েছিলাম আমরা। এবং এই দুটি বল, অর্থাৎ ওই কেন্দ্র বিমুখী বল এবং এই আকর্ষণ বল পরস্পর বিপরীতমুখী হয়। এই বিন্দুতে টোটাল যে বস্তুটির ওজন প্রশমিত হয়, আর ওজন প্রশমিত হওয়া মানে এক্ষেত্রে জি এর মান হ্রাস পাওয়া, কারণ ভর তো সেম থাকে। তাহলে ওজন প্রশমিত হওয়া মানে কি? জি এর মান হ্রাস পেলেই সেই ওজন প্রশমিত হয়। তো এক্ষেত্রে এই বিন্দুতে একটা লব্ধি বল পাই, সেটা আমরা হিসেব করেছি। এবং হিসেব করে যেটা আমরা জি এর মান পেলাম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এবং এখান থেকে এই ইকুয়েশন ব্যবহার করে আমরা যে কোনো অক্ষাংশের জন্য জি এর মানটা হিসেব করতে পারি, কোন অক্ষাংশে কতটুকু হবে। তাহলে জি সম্পর্কে আমরা কি কি আর ধারণা পেলাম? পৃথিবীর পৃষ্ঠ হতে উপরের দিকে উঠলে জি এর মান কমে, পৃথিবীর পৃষ্ঠ হতে যত গভীরে যাব জি এর মান কমবে, বিষুব অঞ্চল থেকে যত মেরুর দিকে যাব জি এর মান বাড়বে, পৃথিবীর ঘূর্ণনজনিত কারণে বা আহ্নিক গতির কারণে জি এর মানের পরিবর্তন হবে। এই মোটামুটি এই জিনিসগুলো আমরা জানলাম। নিরক্ষরেখা জি এর মান সর্বনিম্ন, মেরুতে সর্বাধিক। তোমাদের বইতে কিছু মান আছে যে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটা, বিভিন্ন অক্ষাংশ হিসেব করে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটাকে আদর্শ মান হিসেবে ধরা হয়, যেটা 9.81 যেটা আমরা ব্যবহার করি ম্যাথের ক্ষেত্রে। আর বিভিন্ন জায়গায় ঢাকা, রাজশাহী ইত্যাদি বিভিন্ন জায়গায় তারপরে মেরুতে জি এর মান, বিষুবীয় অঞ্চলে জি এর মান ইত্যাদি কিছু মান রয়েছে, সেগুলো এমসিকিউর জন্য পড়ে নিবে। যেমন মেরুতে জি এর মান সর্বোচ্চ, সেই মানটা হচ্ছে মেরুতে 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বিষুবরেখায়
বরাবর জি এর মান হয় সর্বনিম্ন, সেটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এরকম মানগুলো আছে, বিভিন্ন জায়গায় জি এর মান রয়েছে, সেগুলো তোমরা একটু পড়ে নিবে। নেক্সট ক্লাসে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় প্রাবল্য, এই জিনিসগুলো, মুক্তি বেগ, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং চ্যাপ্টারের সবশেষে থাকবে তোমার কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট এই চ্যাপ্টারে, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর ম্যাথ অংশে আমরা যখন ম্যাথ প্র্যাকটিসে যাব তখন তো এই জি এর ভ্যারিয়েশন নিয়ে ম্যাথ থাকবে, মুক্তিবেগ নিয়ে ম্যাথ থাকবে, তারপরে কৃত্রিম উপগ্রহ সেটা রিলেটেড ম্যাথগুলোও থাকবে। তো আশা করি ক্লাস প্রপার ওয়েতে ফলো করবে, তাহলে জিনিসগুলো তোমাদের জন্য বোঝাটা সহজ হবে। তো আজকের ক্লাস এতটুকুই, তোমরা ভালো থেকো, মনোযোগী হয়ে লেখাপড়া করতে থাকো। ধন্যবাদ তোমাদেরকে।